আবারও আমাদের নজর থাকবে বাংলায়। ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 26,000 চাকুরিহারাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে এবং সেই মোতাবেক তিনি এই মুহূর্তে পৌঁছে গেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। যে লাস্ট আপডেট আমরা পেলাম এবং তারই মধ্যে 26,000 চাকুরিহারাদের সঙ্গে বৈঠক। অন্যদিকে উঠছে একাধিক প্রশ্ন যে পাস পাওয়া যায়নি। একাংশ শিক্ষকরা সকালবেলা থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। যদিও এই বিষয়কে কেন্দ্র করে আপডেট কি রয়েছে বিস্তারিত চলে যাবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, সোমবার দুপুর নাগাদই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে বৈঠকে বসার কথা ছিল ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গেছেন বলে আমরা খবর পাচ্ছি। এখনো পর্যন্ত সেখানকার কি আপডেট? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের একাংশের সঙ্গে বৈঠক করছেন এই মুহূর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন। আমি সেই বক্তব্য কিছু শুনছিলাম যে সেখানে মুখ্যমন্ত্রী একটাই জিনিস বলেছেন, ঘোষণা করেছেন যে সুপ্রিম কোর্টে এই রায় 26,000 যে চাকরি বাতিল করা হয়েছে, সুপ্রিম কোর্ট যেটা বাতিল করেছে সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানাবে রাজ্য। অর্থাৎ সুপ্রিম কোর্টে আবার রাজ্য যাবে এই 26,000 চাকরি বাতিলকে যে করা হয়েছে তাতে সেটাকে পুনরায় বিবেচনা করার জন্য রাজ্য সরকার আবেদন করবে। এই ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন, জাস্ট বক্তব্য তিনি রাখছেন এবং সেই সঙ্গে তিনি জানিয়েছেন যারা চাকরি হারিয়েছেন তাদের হয়ে রাজ্য সরকারই লড়াই করবে এবং এই রাজ্য সরকার সেখানে মুখ্যমন্ত্রী ঘোষণাও করে দিয়েছেন। এই মুখ্যমন্ত্রী যে রাজ্য সরকারের হয়ে যে আইনজীবীরা লড়াই করবেন সেই আইনজীবীদের নামও তিনি ঘোষণা করেছেন। তার মধ্যে রয়েছেন অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল, রাকেশ বেদি এবং দলীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত ভূষণ। তারা সুপ্রিম কোর্টে লড়াই করবে এবং সুপ্রিম কোর্টে কয়েকদিনের মধ্যেই এই সম্ভবত এই সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্টে আবার এই রায়ের বিরুদ্ধেই আপিল করা হবে, আবেদন করা হবে রায় পুনর্বিবেচনা করার জন্য। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন এখন ওখানে যে যারা যোগ্য, যারা অযোগ্য নয়, যারা যোগ্য তাদের চাকরি কেড়ে কাজ করার সুযোগ যাতে পাওয়ায়, তাদের সুযোগ পায়, সেই জন্যই রাজ্য সরকার তাদের পাশে দাঁড়াবে এমনটা তিনি বলছেন। কিন্তু মুশকিল হচ্ছে যে আদৌ কি সুপ্রিম কোর্টে আবার গেলে পুনর্বিবেচনা করার পর পুনরায় কি এই রায় মানে এই রায়ের কি বহাল থাকবে না আবার সুপ্রিম কোর্ট খারিজ হয়, সেটা তো প্রশ্ন সুপ্রিম কোর্ট আগামী দিনে বলবে। কিন্তু মনে রাখতে হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ তারা বারবার যে রায়টা 41 পাতার রায়, সেখানে 36 এবং 37 পাতায় লেখা হয়েছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং রাজ্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল যে যোগ্য অযোগ্য বাছাই করার জন্য, কিন্তু সেইটা কিন্তু বাছাই করা হয়নি। যার ফলে যেভাবে দুর্নীতি হয়েছে, যে রিপোর্ট সিবিআই দিচ্ছে তাতে 2016 সালের এই প্যানেল তারা বাতিল করে দিতে বাধ্য হচ্ছেন। অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল পুরো 2016 সালের প্যানেল বাতিল, সেটাকেই বহাল রাখলো। আজকে কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই মুহূর্তে বৈঠক চলছে এবং শতাব্দী যখন প্রথম সকাল থেকে প্রচুর একাংশ, সবাই তো আসেননি, 26,000 আসেননি, কিন্তু যারা এসছেন তারা সকাল থেকে লাইন দেওয়া হয়েছে, লাইন দিয়েছেন। ওখানে আমরা দেখেছি ধুন্ধুমার কাণ্ড হয়েছে, কারণ কারা ঢুকবেন ভেতরে সেটা একটি করে টোকেন দেওয়া হয়েছিল, যোগ্য বলে লেখা ছিল সেই টোকেন দেওয়া হয়েছে, টোকেন দিয়ে মারপিট হয়েছে এবং দেখেছি প্রচুর মানুষ ওখানে যারা শিক্ষক ছিলেন তারা এসছেন, গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী এসছেন, কারণ তারা ওখানে বলছেন যে তারা যোগ্য। তবে এই ঘটনা নিয়ে ওখানে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু একটু বলি তোমাকে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী রয়েছেন, তার আশঙ্কা পুলিশের যে কোনো সময় বিক্ষোভ হতে পারে। তাই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা আশেপাশে রাস্তায় কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, কোনো জমায়েত করতে দেওয়া হচ্ছে না। এইরকম একটা পরিস্থিতির মধ্যেই মুখ্যমন্ত্রী আজকে বৈঠকে করছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তাদের মুখ্যমন্ত্রীর যেটা বক্তব্য যে তিনি চেষ্টা করবেন সুপ্রিম কোর্টকে বোঝানোর চেষ্টা করবেন, সুপ্রিম কোর্ট যেটা, এবং তিনি যে দায়ভারটা চাপিয়েছেন যে এই যে মামলা করার জন্য হয়েছে, কিন্তু তা তো নয়। কারণ এই প্রথম যখন মামলাটি হয় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইজলাসে, তখন দেখা যায় যে প্রায় সিবিআই একটা রিপোর্টও দিয়েছিল 7,000 সামথিং, অর্থাৎ প্রায় 8,000-এর মতো বাতিল করলে বিষয়টা মিটে যেত।
কিন্তু রাজ্য সরকার সেই প্যানেলকে মানেনি, রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মানেনি এবং ডিভিশন বেঞ্চে যায়, ডিভিশন বেঞ্চে পুরো প্যানেল বাতিল করে দেয়, তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যায়। এখন যেটা যেই প্রশ্ন উঠছে, তাহলে রাজ্য সরকার এই 8,000 যে প্রথম যে নির্দেশটা দিয়েছিল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন মানলেন না? তাহলে 18,000-এর চাকরি বহাল থাকতো, বা কেনই বা এই যোগ্য অযোগ্য বাছাই করে সুপ্রিম কোর্টকে রিপোর্ট দেওয়া হলো না, যেখানে সিবিআই বলছে যে 8,000-এর মতো এখানে জালিয়াতি হয়েছে, দুর্নীতি হয়েছে। অর্থাৎ এখানটাই কিন্তু রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, যেখানে এসএসসি বারবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও বলেছে যে সুপ্রিম কোর্ট যখনই সময় দিয়েছে, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসএসসির আইনজীবী বলেছেন যে তারা বাছাই করছেন, যোগ্য অযোগ্য কারা সেটা তারা তালিকা তৈরি করছেন, জমা দেবেন। কিন্তু খুব অদ্ভুত যে সুপ্রিম কোর্টের লাস্ট দিন পর্যন্ত হিয়ারিং এ এবং যেদিন নির্দেশও দেওয়া হয় সেদিনও কিন্তু এই নিয়ে এসএসসি কোন পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি বা কোনো লিখিত কিছু জানানো হয়নি, যার ফলে কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নিতে বাধ্য হয়েছে। দেখা যাক, যে মুখ্যমন্ত্রী বলছেন যে তারা আবেদন করবেন, কিন্তু সুপ্রিম কোর্টে পুনরায় বিচার, এই যে 26,000 চাকরি বাতিলটা, এটাকে আবেদন করবেন তারা পুনর্বিবেচনার জন্য। কিন্তু আইন বিশেষজ্ঞরা বলছেন এই আইন আবেদন করলো সুপ্রিম কোর্টের রায় কিন্তু মানে যে অন্য রায় হবার মানে এমন সম্ভাবনা খুব কম। কারণ কি, চিফ জাস্টিসের বেঞ্চ অর্থাৎ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ এই রায় দিয়েছে, এবং রায় দেওয়ার আগে দীর্ঘ পুনর্বিবেচনা হয়েছে, দীর্ঘ বিবেচনা তারা বিশ্লেষণ করেছেন, তারা রাজ্য সরকারকে সময় দিয়েছে, তারা এসএসসি কে সময় দিয়েছে, তারা যারা মামলা করেছেন তাদেরও মামলাকারীদের সময় দিয়েছেন। অর্থাৎ প্রত্যেকটা স্টেক হোল্ডারকে সময় দেওয়া হয়েছে। কিন্তু সেই জায়গায় প্রশ্ন উঠছে যে যথাযোগ্য যাদের এসএসসি এবং রাজ্য সরকারের যে ভূমিকা পালন করা উচিত ছিল সেই ভূমিকা তারা পালন করেনি, তাহলে কিন্তু এত বড় সর্বনাশ হতো না। এখন দেখা যাক, রাজ্য যেহেতু চাইছে আবেদন করবেন, নিশ্চয়ই করবে, তারা চাইছে দ্রুত আবেদন করতে, এবং তারা মুখ্যমন্ত্রী তো ঘোষণাই করে দিলেন যে এই সপ্তাহের মধ্যেই সম্ভবত আবেদন করা হবে এবং পুরো রায়টা স্টাডি করা হচ্ছে, এবং সেই সঙ্গে তিনি কোন কোন আইনজীবী সুপ্রিম কোর্টের লড়াই করবেন সেটা কিন্তু তিনি ঘোষণা করে দিলেন। কিন্তু যেটা প্রশ্ন, তাহলে রাজ্য সরকার যদি আগেই এটা বুঝতে পারছিল তাহলে কেন রাজ্য সরকার ব্যবস্থা নিল না? তাহলে তো এই এত বড় ঘটনা ঘটতো না। অর্থাৎ যোগ্য অযোগ্য বাছাই যদি করা যেত তাহলে তো হতো না, কারণ এটা যোগ্য অযোগ্য বাছাই করার দায়িত্ব কার? যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন, তারাই তো জানে কাদের চাকরি দুর্নীতিতে হয়েছে এবং কারা দুর্নীতি হয়নি। অর্থাৎ সেই জায়গায় ব্যর্থতার কারণে এবং কোনো কারণে সেই লিস্ট তৈরি করা হয়নি, যেটা বিজেপি অভিযোগ করছে যে এখানে পরিকল্পিত ভাবেই করা হয়েছে যে অযোগ্যদের চাকরি মানে অযোগ্যদের বাঁচাতে যোগ্যদেরও চাকরি বলি করা হয়েছে, এমন অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছে। এখন দেখা যাক, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে, মুখ্যমন্ত্রী আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করেছেন, পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয়। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে এই 26,000 চাকরি বাতিলের ফলে যারা যোগ্য তারাও কিন্তু আজকে পথে বসেছেন, হাজার হাজার পরিবার তারা আজকে রাস্তায় বসে গেছেন, অসহায় অবস্থা, পুরো রাজ্যে একটা অসহায় অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে যে এই 26,000 চাকরি বাতিল হয়ে যাওয়ার পর। কারণ দীর্ঘদিন ধরে তারা চাকরি করেছেন এবং তারা এখন যাবেন কোথায়, মানে আর তো কিছু করার নেই। তা অনেকের বয়স পেরিয়ে গিয়েছে, আবার ধরো যাদের বয়স আছে তারাও কি আবার দ্বিতীয়বার পরীক্ষায় বসতে পারবেন, সেই মানসিকতা কি আছে? তাই এই অবস্থায় দাঁড়িয়ে অত্যন্ত একটা অস্বস্তিকর পরিস্থিতি রাজ্যের তৈরি হয়েছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে প্রথম থেকে সুপ্রিম কোর্ট যখন সময় দিচ্ছে সেই সময়ে সেই মতো যোগ্য অযোগ্য যদি বাছাই করা যেত তাহলে এত বড় ঘটনা কিন্তু ঘটতো না। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ইতিমধ্যেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই চাকুরি হারাদের সঙ্গে বৈঠকে বসেছেন এবং তিনি ঘোষণা করেছেন যে এই নিয়ে বিবেচনা করা হবে এবং সে সঙ্গে অনতি বিলম্বে পুনরায় আপিল করা হবে সুপ্রিম কোর্টের বিচারকে পুনর্বিবেচনা করার জন্য। যদিও এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আগামী দিনে কি উত্তর দেয় সেটা অবশ্য সময় সাপেক্ষ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।